হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, ট্রান্সফরমার্স পার্ট 4 অর্থাৎ ট্রান্সফরমার্স এজ অফ এক্সটিংকশন। মুভিটির আইএমডিবি রেটিং 5.6 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 27% ফ্রেশ। আর আপনারা যদি এই মুভিটির আগের 3টি পর্ব না দেখে থাকেন তাহলে এই পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন না, তাই অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 6.5 কোটি বছর আগের পৃথিবী দেখতে পাই। তখন পৃথিবীতে ডাইনোসর বসবাস করত। ঠিক তখনই সেখানে একটি স্পেসশিপ চলে আসে, আর এই স্পেসশিপ ছিল ট্রান্সফরমারদের। অর্থাৎ মানুষেরও সৃষ্টির আগে এই এলিয়েনরা পৃথিবীতে এসেছিল। তারা পৃথিবীর উপরে এক ধরনের ট্রান্সফরমিয়াম সিড অর্থাৎ বীজ ফেলে। এর ফলে সেই এলাকা ধীরে ধীরে ট্রান্সফরমিয়াম ধাতুতে রূপান্তরিত হয় এবং এর ফলে সকল ডাইনোসর সেখানে মারা যায়। এর ফলে কি হয়েছিল তা আমরা পরে জানতে পারবো। এরপরেই ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা আর্কটিক সার্কেল দেখতে পাই। সেখানকার বিশেষজ্ঞরা সেই সময়কার অর্থাৎ 6.5 কোটি বছর আগেকার ডাইনোসরদের মরা কঙ্কাল দেখতে পায়, কিন্তু তার উপরে সেই ট্রান্সফরমিয়াম ধাতুর প্রলেপ ছিল। এতে তারা সেই ধাতু সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং তা নিয়ে গবেষণা শুরু করে। এরপরে দৃশ্য আবারও চেঞ্জ হয় এবং আমরা টেক্সাসে কেড ইয়েগার নামের একজন ইনভেন্টরকে দেখতে পাই। সে ছিল খুবই দক্ষ মেকানিক এবং সেই সঙ্গে সে নানান ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করার চেষ্টা করত। আর সে টাকা উপার্জন করার জন্য বিভিন্ন নষ্ট ইলেকট্রিক যন্ত্রপাতি কিনত এবং সেগুলোকে মেরামত করে বিক্রি করত। এরই মধ্যে সে ভাঙা যন্ত্রপাতি কেনার জন্য একটি জঞ্জালের দোকানে চলে আসে। আর তার লুকাস নামের একটি পার্টনার ছিল যে তার বন্ধুর মতো। কেড ইয়েগার সেখানে একটি নষ্ট ট্রাক দেখতে পায় এবং চিন্তা করে সে যদি এটাকে মেরামত করতে পারে তাহলে অনেক দামে বিক্রি করতে পারবে। আর কেড যখন সেটি কিনতে চায় তখন দোকানের মালিক নিজেই অবাক হয়ে যায় যে তার গ্যারেজে এই ট্রাকটি কিভাবে আসলো। সে যাই হোক, কেড সেই ট্রাকটি কিনে ফেলে এবং সেটিকে নিয়ে তার বাসার দিকে রওনা দেয়। কেড ইয়েগারের একটি মেয়ে ছিল যার নাম ছিল টেসা ইয়েগার। টেসার বয়স এখন 17 এবং ছোট থাকতেই তার মা মারা গিয়েছিল। তার বাবাই তাকে বড় করেছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এমনকি টাকা পয়সার অভাবে টেসার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। টেসা যখন সেই ট্রাকটি দেখে তখন সে প্রচণ্ড রেগে যায়। সে তার বাবাকে বলে, তুমি আবারও টাকা দিয়ে একটি জঞ্জাল কিনে এনেছো। তবে কেড তাকে বোঝায় সে এটিকে মেরামত করে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবে এবং তা দিয়ে টেসার লেখাপড়াও কন্টিনিউ করাতে পারবে। এরপরে আমরা এই মুভিটির বিষয়বস্তু সম্পর্কে বেশ ভালোভাবে জানতে পারি। তৃতীয় পর্বের শেষে অর্থাৎ যেই পর্বে অপটিমাস প্রাইমের সঙ্গে সেন্টিনাল প্রাইমের ফাইট হয়েছিল, সেখানে শিকাগো শহরে হাজার হাজার মানুষ মারা যায় এবং সেই শহরটি ধ্বংস হয়ে যায়। কারণ সেই পর্বে বিশ্বাসঘাতকতা করেছিল সেন্টিনাল প্রাইম, যে ছিল একটি অটোবট। এর ফলে মানুষেরা ধারণা করে তারা ট্রান্সফরমার্সদেরকে ভরসা করতে পারবে না, সে অটোবট হোক আর ডিসেপ্টিকন। আর তখন তারা ঠিক করে তারা সকল ট্রান্সফরমার্সদেরকে মেরে ফেলবে, সেটি অটোবট হোক আর ডিসেপ্টিকন। আর এর জন্য একটি দল গঠন করা হয়, সেটি ছিল সিআইএরই একটা অংশ এবং তার নাম ব্ল্যাক অপস। আর সেই দলটিকে পরিচালনা করছে হ্যারল্ড নামের একজন ব্যক্তি। তবে অটোবটরা শান্ত হলেও সেগুলো ছিল খুবই শক্তিশালী, তাই তাদেরকে মারা ছিল খুবই কঠিন। তাই হ্যারল্ড সেই অটোবটদেরকে মারার জন্য আরেকটি ট্রান্সফরমার্সের সঙ্গে চুক্তি করেছিল। তার নাম ছিল লকডাউন এবং সেও সাইবারট্রন থেকে এসেছিল, তবে সে ছিল বাউন্টি হান্টার। অর্থাৎ আমাদের জগতে কিছু মানুষ যেমন টাকার বিনিময়ে মানুষ খুন করে, লকডাউন ছিল তাদের জগতে ঠিক তেমন এবং লকডাউন ছিল প্রচণ্ড শক্তিশালী। তবে লকডাউন হ্যারল্ডের সঙ্গে কি চুক্তি করেছিল এবং সে কেনই বা পৃথিবীতে এসে ট্রান্সফরমার্সদেরকে মারছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো এরই মধ্যে সিআইএ টিম খবর পায় র্যাচেট নামের একটি অটোবট জাহাজে পালিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা সেখানে চলে আসে এবং র্যাচেটের উপরে অ্যাটাক করে। তবে অটোবটদের একটি নীতি ছিল, যাই হোক না কেন তারা মানুষদেরকে প্রাণে মারবে না। র্যাচেট তাদেরকে অনেক অনুরোধ করে, সে তো তাদেরকে অ্যাটাক করছে না, তাই তারাও যাতে তাকে না মারে। তবে মানুষেরা তারপরেও তাকে অ্যাটাক করতে থাকে এবং তখনই সেখানে লকডাউন চলে আসে। আর লকডাউন তার হাইটেক অস্ত্রের সাহায্যে র্যাচেটকে মেরে ফেলে।
এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা টেক্সাসে কেটকে দেখতে পাই। কেট সঙ্গে সঙ্গে তার মেয়ে এবং লুকাসকে গ্যারেজে নিয়ে যায় এবং বলে তার এই ট্রাকটি কথা বলতে পারে। সে তখন সেই ট্রাকটিকে ইলেকট্রিক শক দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ট্রাকটি অটোবটদের ব্যাপারে কিছু একটা বলতে থাকে এবং তখনই তারা বুঝতে পারে এই ট্রাকটি আসলে একটি অটোবট। এতে তারা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে প্রচণ্ড খুশি হয়, কারণ সরকার থেকে ঘোষণা দিয়েছে কেউ যদি কোনো অটোবট ধরিয়ে দিতে পারে তাহলে $25,000 দেবে। তবে কেট ছিল একজন ইনভেন্টর, তাই সে বলে সে আগে দেখবে এই অটোবট কিভাবে কাজ করে, আর দরকার হলে তারপরে সে এটি সরকারের হাতে তুলে দেবে। এরপরে কেট লুকাসকে নিয়ে সেই অটোবটের উপরে রিসার্চ শুরু করে। এরই মধ্যে সেই অটোবটটি জেগে ওঠে এবং দেখা যায় সেটি আর কেউ নয়, অপটিমাস প্রাইম। তবে তার অবস্থা ছিল খুবই খারাপ। সে সঙ্গে সঙ্গে তার অটোবট বন্ধুদের কাছে যেতে চায়, কারণ তার অটোবট বন্ধুরা তাকে ঠিক করে দিতে পারবে। অপটিমাস তাদেরকে জানায় আজ থেকে 5 বছর আগে মানুষেরা হঠাৎ তার উপরে অ্যাটাক করেছিল। আর কেট তখন তাকে বলে তোমার অবস্থা খুবই খারাপ, তুমি কিভাবে তোমার সঙ্গীদের কাছে যাবে, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। আর লুকাস অন্যদিকে গোপনে সিআইএর সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে জানিয়ে দেয় তাদের কাছে অপটিমাস প্রাইম রয়েছে, কারণ লুকাস জানে কেট অনেক ভালো মানুষ, সে অপটিমাসকে ঠিকঠাক করে বের করে দেবে, এতে তারা 1 পয়সাও পাবে না। আর এটি জানা মাত্র সেখানে সিআইএ এবং বাউন্টি হান্টার লকডাউন তার দলবল নিয়ে চলে আসে। তবে তারা সেখানে এসে টাকা পয়সা তো দূরের কথা, তাদের উপরে হুমকি ধামকি শুরু করে। কেট তাদেরকে বলে আমি তো শুধুমাত্র একটি ট্রাক কিনে নিয়ে এসেছি। এটি শুনে সৈন্যরা যখন গ্যারেজে ঢোকে তখন গিয়ে দেখতে পায় সেখানে কোনো ট্রাক নেই। আর তারা যখন কেটকে জিজ্ঞেস করে কই তোমার ট্রাক কই, তখন কেট বলে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সে নেই। আর এই কথাতেই তারা বুঝে যায় কেট অটোবট সম্পর্কে জানে, কারণ ট্রাকের ব্যাপারে কখনো সে বলা হয় না। আর তখনই তারা কেট এবং তার মেয়েকে ধরে ফেলে এবং কেটকে বলে তুমি যদি না বলো সেই অটোবট কোথায় রয়েছে তাহলে আমরা তোমার মেয়েকে মেরে ফেলবো। আর তখন দেখা যায় অপটিমাস প্রাইম সেই গ্যারেজের বেসমেন্টে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে অপটিমাস প্রাইম বের হয়ে আসে এবং তাদের উপরে অ্যাটাক করে, কারণ অপটিমাস প্রাইম কোনোভাবেই চাচ্ছিল না তার জন্য কেট এবং তার পরিবারের কোনো ক্ষতি হোক। তবে অপটিমাস প্রাইম কাউকে প্রাণেও মারছিল না। অপটিমাস সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সেই সাথে কেটও তার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সেখানে টেসার বয়ফ্রেন্ড শেন একটি স্পোর্ট কার নিয়ে চলে আসে। সে ছিল খুবই দক্ষ রেসার, সে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তারা কোনোভাবেই সিআইএকে পিছে ফেলতে পারছিল না, কারণ তাদের উপরে ছিল সিআইএর ড্রোন। তারা ড্রোন দিয়ে দেখে ফেলছিল তারা কোথায় কোথায় যাচ্ছে। তারা অপটিমাসকেও ধরার চেষ্টা করে, কিন্তু অপটিমাসকে ধরা এতটা সহজ ছিল না। আর অপটিমাস ছিল খুবই কৃতজ্ঞ একটি অটোবট, যেহেতু কেট তাকে সাহায্য করেছে তাই অপটিমাসও তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। শেন অনেক দক্ষতার সাথে সিআইএর গাড়িগুলোকে পরাজিত করে, তবে তার গাড়িটিও নষ্ট হয়ে গিয়েছিল। আর তাদেরকে তুলে নেওয়ার জন্য সেখানে অপটিমাস প্রাইম চলে আসে, কিন্তু তখনই সেখানে লকডাউনও চলে আসে এবং উপর থেকে বোমা দিয়ে অ্যাটাক করে। এতে অন্যরা বেঁচে গেলেও লুকাস মারা যায়। এরপরে অপটিমাস তাদের 3 জনকে পরিত্যক্ত একটি গ্যাস স্টেশনে নিয়ে আসে এবং তাদেরকে সেখানেই থাকতে বলে। আর অপটিমাস তার অন্যান্য অটোবট বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। তার অন্যান্য অটোবট সঙ্গীরা লুকিয়েছিল এবং তারা যখন জানতে পারে অপটিমাস বেঁচে রয়েছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ অপটিমাস ছিল তাদের লিডার এবং এখন তারা পাল্টা কিছু একটা করার চেষ্টা করে। এখন মোট অটোবট বেঁচে ছিল মাত্র 5 জন। অপটিমাস বলে আমাকে জানতে হবে লকডাউন কেন মানুষদের সঙ্গে হয়ে কাজ করছে। আর তখন তারা খেয়াল করে মানুষরা তাদেরকে ড্রোন দিয়ে ফলো করছে। তখন কেট তাদেরকে বলে এই ড্রোনগুলো তৈরি করেছে কেএসআই কোম্পানি। আমরা যদি কেএসআই কোম্পানিটি ধ্বংস করে দেই তাহলে সিআইএ আর সেই ড্রোনগুলোও পাবে না এবং তোমাদেরকেও ট্র্যাক করতে পারবে না। অ্যাকচুয়ালি কেট অটোবটদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল, কারণ সেও অটোবটদের সঙ্গে ফেঁসে গিয়েছিল, কারণ সিআইএ ধারণা করেছিল কেট হয়তো অটোবটদের সঙ্গে জড়িত। এরপরে আমরা শিকাগোতে কেএসআইয়ের হেড জাশুয়াকে দেখতে পাই। সেও একজন ইনভেন্টর এবং সে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সে ট্রান্সফরমিয়াম ধাতু দিয়ে এমন কিছু একটা তৈরি করে যা তার ইশারা মতো চলছিল। ট্রান্সফরমিয়াম ধাতু হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে অটোবট এবং ডিসেপ্টিকনরা তৈরি। তবে জাশুয়ার উদ্দেশ্য ছিল ভালো, সে চাইছিল সেও অটোবটদের মতো রোবট তৈরি করবে। তবে অটোবট এবং ডিসেপ্টিকনরা যেমন তাদের মন মতো চলে
তার তৈরি রোবট চলবে তারা যেমন করে চালাতে চায় ঠিক তেমন। এতে বিশ্বাসঘাতকতার কোনো রকমের চান্স থাকবে না। তারা একটি রোবট তৈরির চেষ্টা করে এবং সেটির মডেল করতে চাইছিল অনেকটা অপটিমাস প্রাইমের মতো, কিন্তু তারা কোনোভাবেই সেটিকে অপটিমাস প্রাইমের মতো করতে পারছিল না। সেটি হয়ে যাচ্ছিল অনেকটা মেগাট্রনের মতো, কারণ তারা এই রোবট তৈরির জন্য যেখান থেকে ট্রান্সফরমিয়াম ধাতু কালেক্ট করেছিল সেটা ছিল গত পর্বের মেগাট্রনের ধ্বংস হয়ে যাওয়া শরীর থেকে, আর এটির মস্তিষ্কও ছিল নষ্ট হয়ে যাওয়া মেগাট্রনের মস্তিষ্ক। অ্যাকচুয়ালি তারা ধ্বংস হয়ে যাওয়া অটোবট এবং ডিসেপ্টিকর্নের শরীর থেকে সেই ধাতু কালেক্ট করছিল এবং সেগুলো দিয়েই নতুন রোবট তৈরি করছিল, আর এই ধাতু তাকে সাপ্লাই দিচ্ছিল হ্যারল্ড। তবে জাশুয়া জানতো না এই ধাতুগুলো কোথা থেকে আসছে। তবে কেড অন্যদিকে তার তৈরি একটি ডিভাইসের সাহায্যে কেএসআই কোম্পানিতে কাজ করে এমন একজন ব্যক্তির আইডি কার্ড কপি করে ফেলে এবং সেটি নিয়ে কেএসআই কোম্পানির ভেতরে চলে আসে এবং বোঝার চেষ্টা করে এখানে আসলে কি হচ্ছে। কেড দেখতে পায় সেখানে র্যাচেট নামের সেই অটোবট যেটিকে তারা প্রথমে মেরেছিল সেটিকে গলিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আর কেড এই দৃশ্য ভিডিওর মাধ্যমে অন্যান্য অটোবটদেরকেও দেখায়, আর তারা এটি দেখা মাত্র প্রচণ্ড রেগে যায় এবং সেই কোম্পানির দিকে আসতে থাকে। তবে কোম্পানির গার্ডেরা টের পেয়ে যায় একই আইডি কার্ড থেকে দুইবার পাঞ্চ করা হয়েছে, তাই তারা বুঝে ফেলে এখানে বাইরের কেউ ঢুকেছে এবং তারা খুবই দ্রুত কেডকে ধরে ফেলে। হ্যারাল্ড কেডকে জিজ্ঞাসাবাদ করে অপটিমাস প্রাইম কোথায়। ঠিক তখনই সেখানে অটোবটরা চলে আসে এবং অ্যাটাক করে। তারা যেহেতু মানুষদেরকে মারতো না তাই এবারও তারা মানুষদেরকে ছেড়ে দেয়। তবে তারা সমস্ত ল্যাব ভাঙচুর করে এবং কেড, শেন এবং টেসাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর তখন তারা অটোবটদেরকে মারার জন্য গ্যালভাট্রনকে পাঠিয়ে দেয়। গ্যালভাট্রন সেটি যেটিকে তারা মেগাট্রন থেকে তৈরি করেছিল, কিন্তু হঠাৎ তারা খেয়াল করে তারা গ্যালভাট্রনকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে না। সে ধীরে ধীরে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। গ্যালভাট্রন সেখানে এসে উল্টাপাল্টা অ্যাটাক শুরু করে, এতে সেখানকার নিরীহ মানুষেরাও মারা যায়। আর কেএসআই কোম্পানি এবার সেই গ্যালভাট্রনকে অনেক শক্তিশালী করে তৈরি করেছিল। সেটি মেগাট্রনের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল এবং তার আরও বিশেষ ক্ষমতা ছিল। কিছুক্ষণের মধ্যেই গ্যালভাট্রনের সঙ্গে অপটিমাস প্রাইমের ফাইট শুরু হয়। গ্যালভাট্রন খুব ইজিলি অপটিমাসকে কাবু করে ফেলে এবং তার ট্রান্সফরমিয়াম সোটটিও ধ্বংস করে দেয়। আর তখনই সেখানে লকডাউনও চলে আসে এবং সেও অপটিমাস প্রাইমের উপরে অ্যাটাক করে। এতে অপটিমাস প্রাইম খুবই খারাপভাবে আহত হয়। লকডাউন তখন গ্যালভাট্রনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে লকডাউন অপটিমাসকে কিছু কথা বলে এবং এতেই এই মুভির আসল ঘটনা পুরাপুরি বোঝা যায়। লকডাউন অপটিমাসকে বলে তাকে ক্রিয়েটর পৃথিবীতে পাঠিয়েছে অপটিমাসকে ধরে নিয়ে যাওয়ার জন্য। অপটিমাস প্রাইম এমন কিছু করেছে যেটি ক্রিয়েটররা একেবারেই পছন্দ করেনি। ক্রিয়েটর তারাই যারা সকল ট্রান্সফরমারদেরকে তৈরি করেছে। আর লকডাউন এ কারণেই পৃথিবীতে এসেছে। সে হ্যারাল্ডের সঙ্গে ডিল করেছিল সে সকল অটোবটদেরকে মেরে তার হাতে তুলে দেবে। তার বিনিময়ে তারা লকডাউনের হাতে অপটিমাস প্রাইমকে তুলে দিতে সাহায্য করবে, সেই সাথে ট্রান্সফরমিয়াম সিডও দেবে। ট্রান্সফরমিয়াম সিড সেটি যেটিকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম এবং যার বিস্ফোরণের ফলে সকল ডাইনোসর ধ্বংস হয়ে গিয়েছিল। আর হ্যারাল্ড আবার অটোবট অথবা ডিসেপ্টিকর্নের সেই ডেড বডিগুলোকে কেএসআই কোম্পানিতে সাপ্লাই করত। লকডাউন তখন অপটিমাস প্রাইমকে ধরে নিয়ে যাওয়ার জন্য উপর থেকে একটি নেট ফেলে। তবে সেই নেটে অপটিমাস সহ সেখানকার একটি গাড়িও আটকে যায় এবং সেই গাড়িতে টেসা ছিল। কেড তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে কেড তাকে বাঁচাতে ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই টেসা এবং অপটিমাসকে সেই স্পেসশিপে নিয়ে আসা হয়। সেটি ছিল সাইজে অনেক বড় এবং সেখানে আরও অনেক ট্রান্সফরমারদেরকে আটকে রাখা হয়েছিল। আর সেই বড় শিপের ভেতরে আরও ছোট ছোট অনেক শিপ ছিল। আর তখনই টেসার ওপরে অনেক আজব ধরনের ট্রান্সফরমার অ্যাটাক করার চেষ্টা করে। তবে টেসা কোনো ক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে থাকে এবং অপটিমাস প্রাইমকে খুঁজতে থাকে। আর লকডাউন অন্যদিকে অপটিমাসকে ঝুলিয়ে রাখে। তার মিশন শেষ হয়ে গিয়েছিল, তবে তারপরেও তার আরেকটি কাজ বাকি ছিল। সে হেরাল্ডকে কথা দিয়েছিল সে তাকে ট্রান্সফরমিয়াম সিড দেবে, তাই সে হেরাল্ডের কাছে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হেরাল্ড তার দলবল নিয়ে চলে আসে এবং সেই সিডটি বুঝে নেয়। তারা সেই সিডটি পেতে চেয়েছিল কারণ যাতে তারা সেই সিড থেকে অনেক বেশি ট্রান্সফরমিয়াম ধাতু পেতে পারে। এতে তারা অনেক রোবট তৈরি করতে পারবে। কিন্তু তখনই কেড এবং শেন অন্যান্য অটোবটদেরকে নিয়ে সেখানে চলে আসে এবং সেই স্পেসশিপে উঠে পড়ে। তারা সকলে টেসা এবং অপটিমাস প্রাইমকে খুঁজতে থাকে। যে কোনো মুহূর্তে এই স্পেসশিপ পৃথিবী থেকে চলে যেতে পারে, তাই তারা উপর থেকে অ্যাঙ্কর ফেলে দেয়। এতে লকডাউনও বুঝে যায় তার শিপে কেউ উঠেছে।
সে সঙ্গে সঙ্গে তার ট্রান্সফরমিয়াম হাউন্ড এবং অন্যান্য সেনাদেরকে তাদেরকে মারার জন্য পাঠিয়ে দেয়। সেই হাউন্ড টেসাকে তাড়া করতে থাকে এবং টেসাও কোনোভাবে একটি জায়গায় লুকিয়ে পড়ে। আর কেডের হাতে অন্যদিকে ভুল করে একটি তলোয়ারের মতো দেখতে সুইচে ধাক্কা লেগে যায়। এতে সেখানকার সকল নাইট ধীরে ধীরে সরে যায় এবং সেখানে অনেক অস্ত্র দেখা যায়। কেড এবং শেন সেই অস্ত্র তুলে নেয় এবং টেসাকে আবারও খোঁজা শুরু করে। তখনই সেখানে বেশ কয়েকটি ট্রান্সফরমার্স চলে আসে। শেন তার অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। ঠিক তখনই কেডও বুঝে যায় এই অস্ত্র কিভাবে কাজ করে। আর কেড তখন সেই অস্ত্রটি বন্দুকের মতো ব্যবহার করে এবং সেখানকার ট্রান্সফরমারদেরকে মেরে ফেলে। এরপরে তারা সেখানে টেসাকেও সেভ করে। আর কিছুক্ষণের মধ্যে অন্যান্য অটোবটরা অপটিমাস প্রাইমকেও খুঁজে পায়। তারা প্ল্যান করে তারা সেখান থেকে একটি ছোট শিপ চুরি করবে এবং সেটিতে করে সেখান থেকে বের হয়ে আসবে। কিন্তু কেড, টেসা এবং শেন ছিল অন্যদিকে। তারা প্ল্যান করে তারা সেই অ্যাঙ্করের চেইন বেয়ে সেখান থেকে নেমে আসবে। তবে টেসা এতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেই কুকুরগুলো পেছনে চলে আসে এবং সেই তারগুলো কেটে দেয়া শুরু করে। তবে বাম্বলবি শেষ পর্যন্ত সেখানে চলে আসে এবং সেই কুকুরগুলোকে মেরে ফেলে। তারপরেও সেই তারটি শেষ পর্যন্ত কেটে যায় এবং বাম্বলবি তখন সেই তিনজনকে মারাত্মকভাবে আবারও সেভ করে। আর ক্রসহেয়ার তখনই সেখানে আরও ছোট্ট একটি শিপ নিয়ে আসে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে লকডাউনের পাঠানো শত্রুরাও তাদেরকে পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করে। আর ক্রসহেয়ার এখানে দুর্দান্ত একটি অ্যাটাক করে এবং দুটি শত্রুদের স্পেসশিপ ধ্বংস করে দেয়। আর অপটিমাস প্রাইম এবং হাউন্ড অন্যদিকে বড় একটি শিপ চুরি করে এবং সেই মূল শিপ থেকে বের হয়ে আসে। অন্যদিকে হ্যারাল্ড জশুয়াকে জানায় সে সিড পেয়ে গিয়েছে এবং তার কাছে নিয়ে আসছে। হ্যারাল্ডের সঙ্গে জশুয়ার সম্পর্ক, জশুয়া শুধুমাত্র সেই রোবটগুলোকে তৈরি করার চেষ্টা করত এবং আর সেই ধাতুগুলো সাপ্লাই দিত হ্যারাল্ড। জশুয়া মূলত ভালো ছিল, কিন্তু ঝামেলা ছিল হ্যারাল্ডের ভেতরে। জশুয়া তার বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করে তার তৈরি গ্যালভাট্রন কেন তাদের ইচ্ছামতো কাজ করছে না। আর এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ব্রেইনসের কাছ থেকে। কেএসআই কোম্পানি ব্রেইনসকে ধরে তার উপরে টর্চার করে জেনে নিয়েছিল কিভাবে সেই ট্রান্সফরমারগুলো কাজ করে। আর যেহেতু তারা তাকে টর্চার করেছিল তাই সে শয়তানি করে তাদেরকে ভুল তথ্য দিয়েছিল। সে জানতো মেগাট্রনের মস্তিষ্ক দিয়ে যদি কোনো ট্রান্সফরমার তৈরি করে তাহলে সেটিও মেগাট্রনই হবে। তারপরেও সে তাদেরকে শায়েস্তা করার জন্য তাদেরকে এই কথা বলেনি। অন্যদিকে জশুয়া সেই সিড নেয়ার জন্য হ্যারাল্ডের কাছে যাচ্ছিল। তার প্ল্যান ছিল সেই ট্রান্সফরমিয়াম সিড সে মঙ্গোলিয়ার মরুভূমিতে অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে অনেক ধাতু উৎপন্ন করবে। এরই মধ্যে কেড তাকে ফোন দেয় এবং তাকে সকল কিছু জানিয়ে দেয় যে তার তৈরি গ্যালভাট্রন মূলত মেগাট্রন। আর মেগাট্রন আবারও পৃথিবী ধ্বংসের প্ল্যান করেছে। মেগাট্রনও সেই সিড পেতে চাচ্ছে এবং মেগাট্রন তার মতো করেই ট্রান্সফরমার তৈরি করবে এবং সেগুলোকে দিয়ে পৃথিবী দখল করে নেবে। তাই কেড তাকে জানায় কোনোভাবেই যাতে মেগাট্রন সেই সিড পেতে না পারে এবং খুব দ্রুতই তারা তার কাছে আসছে। কারণ অটোবটরাই জানে সেই সিডের সঙ্গে কি করলে পৃথিবীকে রক্ষা করা সম্ভব। এরপরে তারা সকলে সেই শিপ নিয়ে চায়নার দিকে রওনা দেয়। অন্যদিকে লকডাউনও জেনে যায় অপটিমাস প্রাইম তার বড় শিপের ভেতর থেকে ছোট একটি শিপ নিয়ে পালিয়ে গিয়েছে। এতে লকডাউন প্রচণ্ড রেগে যায়, কারণ অপটিমাস যেই শিপ নিয়ে গিয়েছিল তার ভেতরে বন্দি করে রাখা অনেক লেজেন্ডারি ওয়ারিয়র ছিল। তাই সে আবারও অপটিমাসকে ধরার জন্য বের হয়। অন্যদিকে জশু চায়নায় চলে আসে এবং তাদেরকে বলে তারা যাতে ভুল করেও গ্যালভাট্রনকে স্টার্ট না করে, কারণ জশু এখন পৃথিবীকে বাঁচানোর জন্য অটোবটদের পক্ষে চলে গিয়েছিল। তবে হ্যারাল্ড অনেক ক্ষমতাবান হতে চাইতো, তাই সে জশুয়াকে বলে তাকে সেই ট্রান্সফরমার তৈরি করতেই হবে। শুধু তাই না, তাকে এই সিডের বিনিময়ে এই কোম্পানির $50 মিলিয়ন শেয়ার দিতে হবে, যেটি ছিল সেই কোম্পানির প্রায় অর্ধেক। কিন্তু তখনই অন্যদিকে গ্যালভাট্রন অর্থাৎ মেগাট্রন জেগে ওঠে এবং অ্যাটাক করা শুরু করে। তার প্ল্যান ছিল সেই সিটটি ছিনিয়ে নেয়া। আর মেগাট্রন সেখানকার 50টি ট্রান্সফরমার তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাদেরকে নিয়ে অ্যাটাক করা শুরু করে। তবে জশুয়া চালাকি করে তার পার্টনার সুয়ের সঙ্গে সেই সিড নিয়ে গাড়িতে উঠে পড়ে। হ্যারাল্ডও সেই সিড ছিনিয়ে নেয়ার জন্য তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে তাকে তাড়া করতে থাকে। এখন বিষয় হয়েছিল অটোবট, মেগাট্রন, হ্যারাল্ড সকলেই সেই সিটটি পেতে চাচ্ছিল। তবে সু জশুকে নিয়ে একটি বাইকে উঠে পড়ে এবং সেখান থেকে পালাতে থাকে, কারণ সে জানতো পেছনে হ্যারাল্ডের লোকজন রয়েছে। তারা বড় একটি বিল্ডিংয়ের ছাদে ওঠার জন্য সেখানকার লিফটে চলে আসে। অন্যদিকে অপটিমাস ঠিক করে সে শেষবারের মতো সেই সিটটিকে রক্ষা করবে এবং
পৃথিবীকে বাঁচাবে। তারপরে সে আর পৃথিবীর ভালো মন্দর ব্যাপারে কোনো রকমের নাক গলাবে না। অন্যদিকে জশুয়ার উপরে হ্যারল্ডের লোকজন অ্যাটাক করে, তবে শু তাদের সবাইকে মেরে কাবু করে ফেলে এবং তারা সেই বিল্ডিংয়ের ছাদে চলে আসে। তবে মেগাট্রনও সেখানে তার 50টি সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসে। তবে তখনই তাদেরকে ছাদ থেকে উদ্ধার করার জন্য অটোবটরা স্পেসশিপ নিয়ে চলে আসে। তবে নিচ থেকে সেই প্রোটোটাইপ ট্রান্সফরমারগুলো বোমা ছুড়তে থাকে তবে তাদেরকে উদ্ধার করা তো দূরের কথা, টেসা, কেড এবং শেনও নিচে পড়ে যায়। শুধু তাই না, দুটি অটোবট হাউন্ড এবং বাম্বলবিও সেখানে পড়ে যায়। আর সেই শিপটি বিধ্বস্ত হয়ে দূরের একটি পাহাড়ি অঞ্চলে গিয়ে ক্র্যাশ করে। আর সেখানে ছিল অপটিমাস সহ ক্রসেয়ার এবং ড্রিফট নামের দুটি অটোবট। এদিকে বাম্বলবি এবং হাউন্ড সকল প্রোটোটাইপের সঙ্গে ফাইট করতে থাকে। তবে তারা বুঝতে পারে তারা দুইজন মিলে কোনোভাবেই 50টি প্রোটোটাইপের সঙ্গে পারবে না। এদিকে কেডের সঙ্গে স্যাভয়ের ফাইট হতে থাকে। স্যাভয় তার মেয়ের মাথায় বন্দুক ধরেছিল আর কেড এবার স্যাভয়কে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। অন্যদিকে অপটিমাস বুঝতে পারে তারা তিনজন যদি সেখানে যায়ও তারপরেও 50টি প্রোটোটাইপকে হারাতে পারবে না, তাদের অনেক সৈন্য লাগবে। অপটিমাস প্রাইম খুবই বিপজ্জনক একটি প্ল্যান করে। সে শিপের ভেতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে নাইটদের তৈরি একটি অস্ত্র তুলে নেয় এবং সেটি দিয়ে সেখানে বন্দি করে রাখা লিজেন্ডারি ওয়ারিয়রকে মুক্ত করে দেয়। আর এদিকে কেডো সেই এলিয়েনের অস্ত্র দিয়ে ফাইট করতে থাকে। আর এদিকে অপটিমাস প্রাইম সেই লিজেন্ডারি ওয়ারিয়রকে বলে, আমি তোমার সঙ্গে ফাইট করব, তুমি যদি জিতে যাও তাহলে আমি সারা জীবন তোমার কৃতদাস হয়ে কাজ করব, আর আমি জিতে গেলে তোমাকে আমার কৃতদাস হয়ে কাজ করতে হবে। আর তখনই অপটিমাস প্রাইমের সঙ্গে সেই লিজেন্ডারি ওয়ারিয়রের ফাইট শুরু হয়। এক পর্যায়ে সেটি ডাইনোসর হয়ে অপটিমাসকে অ্যাটাক করার চেষ্টা করে, তবে অপটিমাস সেই লিজেন্ডারি ওয়ারিয়রকে হারিয়ে দেয়। আর এরপরে সেই অটোবটরা সেই লিজেন্ডারি ওয়ারিয়রদেরকে নিয়ে সেই যুদ্ধের ময়দানে চলে আসে। আর লিজেন্ডারি ওয়ারিয়রের মাধ্যমে তারা পুরো ফাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। তারা এক মুহূর্তের ভেতরে 50টি প্রোটোটাইপকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। আর মেগাট্রন যখন বুঝতে পারে তার ঘাড়ের উপরে বিপদ ঝুলছে, তখন সে তার পুরাতন স্বভাবের মতো আস্তে করে কেটে পড়ে। কিন্তু তখন আরেক ঝামেলা হয়। তখনই সেখানে লকডাউন তার বড় শিপ নিয়ে চলে আসে। আর সেই শিপে একটি অনেক বড় চম্বুক ছিল, যার মাধ্যমে সে সকল লোহার তৈরি জিনিসপত্রকে উপরে তুলে নেয় এবং উপর থেকে আবারও নিচে ছেড়ে দিতে থাকে। তার প্ল্যান ছিল সে এভাবে অটোবটদেরকে উপরে তুলে ফেলবে এবং উপর থেকে নিচে ফেলে দেবে, এতে সেই অটোবটগুলো মারাত্মকভাবে আহত হবে। তবে অপটিমাস প্রাইম সেই চম্বুকের পাওয়ার পয়েন্টে বোমা দিয়ে অ্যাটাক করে সেই চম্বুকটি ধ্বংস করে ফেলে। এরপরে অপটিমাস ডিসিশন নেয় সে একাই লকডাউনের সঙ্গে ফাইট করবে। তবে কেড চাচ্ছিল সে অপটিমাসকে সাহায্য করবে, তাই সে অস্ত্র নিয়ে সেদিকে রওনা দেয়। তবে অপটিমাস এবার লকডাউনকে প্রচুর মারতে থাকে। লকডাউন কোনোভাবেই অপটিমাসের সঙ্গে পেরে উঠছিল না। তবে তখনই কেডকে মারার জন্য সেখানে হ্যারল্ড চলে আসে। আর কেডকে বাঁচানোর জন্য অপটিমাস তখন হ্যারল্ডকে মেরে ফেলে। আর এই সুযোগে লকডাউন অপটিমাসের তরোয়াল দিয়েই অপটিমাসের উপরে অ্যাটাক করে এবং তাকে কাবু করে ফেলে। তবে তখনই সেখানে বাম্বলবি চলে আসে এবং লকডাউনকে আটকানোর চেষ্টা করে। আর এই সুযোগে টেসা এবং শেন অপটিমাসের ভেতর থেকে সেই তলোয়ারটি বের করে ফেলে। আর অপটিমাস এবার সেই তলোয়ার দিয়ে লকডাউনকে পুরাপুরি মেরে ফেলে। কিন্তু তখনই সেখানে মেগাট্রন বেঁচে থাকা বেশ কয়েকটি প্রোটোটাইপকে পাঠিয়ে দেয়। আর অপটিমাস তখন লকডাউনের শক্তিশালী গ্রেনেড দিয়ে সেখানকার সকল প্রোটোটাইপকে মেরে ফেলে এবং কেড, টেসা এবং শেনকে নিরাপদ দূরত্বে নিয়ে আসে। অপটিমাস প্রাইম লকডাউনের শিপ থেকে যেই অস্ত্র কালেক্ট করেছিল তার মাধ্যমে সে এখন উড়তেও পারত। এরপরে অপটিমাস প্রাইম তার সকল সঙ্গীদেরকে বলে সে ওই ট্রান্সফরমিয়াম সিড নিয়ে পৃথিবীর বাইরে চলে যাবে। সেই সঙ্গে সে ক্রিয়েটরদেরকেও খুঁজে বের করবে যারা তাদেরকে তৈরি করেছিল। সে জানার চেষ্টা করবে ক্রিয়েটররা কেনই বা তাকে তৈরি করেছে এবং কেনই বা তাকে আবার মারতে চায়। তবে অন্যান্য অটোবটরা পৃথিবীতেই থেকে যায় এবং এরই মধ্য দিয়ে মুভিটির চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।